রাইয়ের সাথে ঘটে যাওয়া এত বড় এক দুর্ঘটনা কোনোমতেই মেনে নিতে পারছে না এবার স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। স্রোত যখন অঝরে কাঁদতে থাকে নিজের রুমে, ঠিক সেই মুহূর্তেই সার্থক সেখানে গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তুমি এরকম করে কাঁদছো কেন বলো তো? ঘর অন্ধকার করে এরকম করে চোখের জল ফেললে কী বা তুমি উদ্ধার করতে পারবে বলো তো? ঠিক সেই সময়ে স্রোত সার্থককে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে স্যার আমাকে একটা কথা বলতে পারেন যে কেন আমাদের তিন বোনের কপালে কোনোদিনই সুখ সয় না? আজকে রায় দিদিভাইয়ের সাথে যে দুর্ঘটনাটা ঘুরতে চলেছিল এটা অসাবধানতার কারণেই হয়েছে, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু কেউ না কেউ তো অবশ্যই এই আগুনটা লাগিয়েছে, নয়তো বা দুম করে তো একটা আগুন লেগে যেতে পারে না, তাই না? তাও আবার বিল্ডিংয়ের মধ্যে এমন কোথাও আগুনের কোনো রকম কোনো চিহ্ন পাওয়া যায়নি, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কেউ ইচ্ছাকৃতভাবে রায় দিদিভাইকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমার রায় দিদিভাইয়ের এরকম চরম শত্রু কেই হতে পারে নীলু দিদিভাই ছাড়া? আমি বুঝতে পারি না যে নীলু দিদিভাইয়ের কিসের এত আমার রায় দিদিভাইয়ের উপরে ওর রাগ বলুন তো? ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে তুমি যখন তোমার নীলু দিদিভাইকেই দুষবে, তোমার নীলু দিদিভাই তো এখানে দগ্ধ হয়ে বসে আছে, তাহলে তোমার কোন দিক থেকে মনে হচ্ছে যে না এই যাত্রায় রায় দিদিভাইয়ের উপরে যে দুর্ঘটনাটা ঘটতে চলেছিল সেই ঘটনাটাও নীলাঞ্জনা দিদিভাই ঘটিয়েছে? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে স্যার আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো না কোনোভাবে এই যাত্রায়ও আপনারা দেখবেন যে পুলিশের ইনভেস্টিগেশন এটাই বেরিয়ে আসবে যে নীলাঞ্জনাই দায়ী এর পেছনে, কারণ ওর যাই হয়ে যাক না কেন তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি শুধু ভাবছি যে যদি আজকে রায় দিদিভাইয়ের কোনো কিছু হয়ে যেত তাহলে আমি কী নিয়ে বাঁচতাম বলুন তো? রায় দিদিভাই আমার শেষ সম্বল, ওকে যদি আমি হারিয়ে ফেলতাম আমি তো আমার গোটা পৃথিবীটাকে হারিয়ে ফেলতাম। ঠিক সেই সময় সার্থক স্রোতকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে স্রোত এরকম করে নিজেকে এতটা দুর্বল করে তুলো না, কারণ এই সময় তোমার পরিবারের পাশে তোমাকে দাঁড়াতে হবে ঢাল হয়ে। এরকম করে তুমি যদি কান্নায় ভেঙে পড়ো তাহলে ওদেরকে কে সামলাবে বলো তো? তার থেকে বড় কথা তোমার মায়েরও তো তোমার খেয়াল রাখতে হবে, তাই না? একদিকে তোমার বোন হসপিটালে পড়ে রয়েছে, আরেকজন অধিকাংশটা দগ্ধ করে বসে আছে, তারপরে যদি তুমি এরকম করে কান্নায় ভেঙে পড়ো বাচ্চা মেয়েদের মতন ভ্যাবা করে কাঁদো তাহলে কী করে চলবে বলো তো? আর তুমি একটা জিনিস বুঝতে পারছো না যে তোমার চোখের জল আমি কোনো মতে সহ্য করতে পারি না? আর কত কষ্ট তুমি নিজেকে দিবে বলো তো? এতগুলো দিন ধরে তুমি নিজেকে কষ্ট দিয়ে আসছো শুধুমাত্র এটা ভেবে যে রায় দিদিভাই হয়তো আর কোনোদিনও তোমার কাছে ফিরবে না। এবার রায় দিদিভাই যতটুকু সুস্থ সবলভাবে তোমার কাছে ফিরেছে সেটা নিয়ে খুশি থাকতে শেখো স্রোত, কারণ এরকম করে কমপ্লেন করলে জীবনে কোনোদিনও তুমি এগোতে পারবে না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার আপনি আছেন বলে আমার ভরসা আছে, কেন জানি আমার মনে হয় যে আমার কপালে কোনো মতেই সুখ সয় না, এবং খুব শীঘ্রই দেখবেন যে আপনি যে আমাকে এতটা স্নেহ করেন, আপনি যে আমাকে এতটা আগলে আগলে রাখেন, সেই হাতটাও হয়তো আমি কোনোদিন হারিয়ে ফেলবো। ঠিক সেই সময় স্রোতের মুখে হাত দিয়ে সার্থক বলতে থাকে যে একদম এসব বাজে বাজে কথা আর কোনোদিনও মুখে আনবে না। তুমি কী সব উল্টোপাল্টা কথা শুরু করে দিয়েছো বলো তো? কেন আমি তোমার সঙ্গ ছেড়ে দেবো? কেন তোমার হাত আমি ছেড়ে দেবো বলো তো? আর যাই হোক না কেন আমি এতটা বিশ্বাসঘাতক না, আর কোনোদিনও আমি তোমাকে এরকম করে মাঝ পথে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি তোমার কাছ থেকে পালিয়ে যাবো না স্রোত। এতটুকু অন্তত তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তুমি একটা কথা সবসময় মনে রাখবে যে তোমার যত বিপদ আপদ যাই হয়ে যাক না কেন, সব কিছুর মধ্যে কেউ থাকুক আর না থাকুক, আমি তোমার পাশে ঢাল হয়ে থাকবো এবং তোমার সকল বিপদে তোমার সাথে কাঁধে কাঁধ মিলে সেই বিপদের মোকাবেলা করবো। এই জিনিসটা তুমি সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।